আমি আর শৈশব এবং পরবর্তী সময়ে বেড়ে ওঠা হাদি ভাইয়ের সাথে। হাদি ভাই খুব ঘুরতে পছন্দ করতেন, আর আমার বাইক ছিল। তো আসলে আমরা রান্না বান্না করে বিভিন্ন সময় গ্রামগঞ্জে গিয়ে আপনি দেখবেন আমার প্রোফাইলের ভিতরে অনেক ছবি আছে যে আমরা অনেক অনেক দূরে নদীর কিনারে অথবা বনের ভিতরে আমরা রান্না বান্না করে যেতাম, একসাথে খাইতাম। এবং বিশেষ করে আমার এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং আমার পড়াশোনা সমস্ত ক্ষেত্রে তিনি আসলে আমার একজন গার্ডিয়ানের মতো ছিলেন। সো আসলে আমারও শৈশব বলতেই তার সাথে, এবং তিনি খেলাধুলা খুব আগ্রহী ছিলেন। তিনি যে একজন আজকের জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে হয়েছেন, তিনি যে শুধুমাত্র পড়াশোনা করতেন শুধু তাই না, তিনি কিন্তু খেলাধুলার প্রতি তার কিন্তু অনেক আগ্রহ ছিল। তিনি ক্রিকেট ভালো খেলতেন, ফুটবল ভালো খেলতেন, এবং সবচেয়ে বেশি যে বিষয়টা প্যাথেটিক সেটা মনে হয় আর কখনো হবে না, সেটা হলো যে ঈদের আগে, কোরবানির আগে উনি বাড়ি আসতেন। তো আসলে আমরা সবাই মিলে তখন ইফতার করতাম নৌকায়, সুগন্ধ নদীতে ঘুরতাম, এবং ঈদের দিন রাতে। অর্থাৎ সে যেমন চঞ্চল তেমন মেধাবী, আবার একেবারে তিনি অন্যায়ের প্রতিবাদী। খুব ছোটো থেকেই অনেকে আছে না যে আসলে দেখা যায় যে 24-এর আন্দোলন পরবর্তী সে একজন প্রতিবাদী বিপ্লবী হচ্ছে, সেটা না। সে কিন্তু অনেক আগে থেকেই প্রতিবাদী, এবং এই প্রতিবাদীরা তার ব্লাডের সাথে জড়িত। কারণ আপনারা জানেন আমাদের নৌসিটির যত অন্যায় অবিচার হতো তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ ছিল তার বাবা হযরত মাওলানা আব্দুল হাদি হুজুর। তিনি এই আমাদের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নৌসিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তিনি তারই সন্তান। সুতরাং বলতে গেলে তার বাবার যে বিপ্লবী চেতনা এবং অন্যায় প্রতিবাদ করার যে মানসিকতা ছিল, সন্তান হিসাবে তিনি একজন যোগ্য সন্তান, এবং তার বাবার রিফ্লেকশন তার ভিতরে। আসলে আমি প্রথম চাইছিলাম যে তার কবরটা যেন নৌসিটিতে হোক, কিন্তু পরবর্তী চিন্তা করলাম যে হয়তো বা নৌসিটিতে হলে আমি তার কবরের পাশে দিয়ে দোয়া করতে পারবো, সবচেয়ে তাকে স্মরণ করতে পারবো। কিন্তু আমি দেখলাম ওসমান গনি তো আমাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ না, সে তো জাতি। এর জন্য যুগ যুগ ধরে মানুষের কাছে যেন তিনি অনুপ্রাণিত হয়ে থাকুক, মানুষের কাছে তিনি যেন আদর্শীয় হয়ে থাকুক। এর জন্য তার এমন জায়গায় দাফন করা উচিত যেখানে তাকে মানুষ স্মরণ করবে। হয় কি অনেক প্রত্যন্ত অঞ্চলে হলে মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু তার যদি একটি বিখ্যাত জায়গায় তার কবর হয় তাহলে সেটা দেখে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে, এবং তাদের মধ্যে এক ধরনের বিপ্লবী চেতনার জন্ম হবে। হাদি ভাই কোন বিষয়টা এখন আপনার বেশি মনে পড়ছে? আমার সাথে সবচেয়ে বেশি মনে করে আমি আসলে সবসময় তার সাথে এলাকা থাকলে আমিই থাকতাম। তো আসলে সমস্ত কিছু খেলাধুলা, একসাথে চলাফেরা, এবং দেখা যায় আমার ব্যক্তিগত জীবনের অনেক বিশেষ কিছু পরামর্শ ক্ষেত্রেও তিনি আমাকে সবসময় পরামর্শ দিতেন। তার ছোটোখাটো দুঃখ কষ্ট আমার সাথে শেয়ার করতেন, আমার দুঃখ কষ্ট তার সাথে শেয়ার করতাম। তো আসলে তার কোনো যদি প্রশ্ন করেন তার কোন বিষয়টা আমার কাছে স্মরণীয়, আসলে কোনো একটা বিষয় স্মরণীয় না, তার সমস্ত জীবনই আমার কাছে স্মরণীয়। এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যু যেটা ঘটেছে, আপনি একদম ক্লোজ বন্ধু আমরা জানি, আর আমার বড় ভাই বন্ধুর মতো চলে, হ্যাঁ বন্ধুর মতো, সিনিয়র কিন্তু বন্ধু থাকে। সেই হিসেবে কী বলবেন আপনি? আমার একটা কথা হচ্ছিল এইটা, আমি হয়তো বা তাকে হারিয়েছি, কিন্তু আমি একটু জিনিস দেখছি, তাকে কেন্দ্র করে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এক ধরনের চেতনা তৈরি হবে, যেটা বাংলাদেশি চেতনা তৈরি হবে, এবং তাদের মধ্যে একটা ওসমান গনির মতো একটা বিপ্লবী চেতনা অনেক হাজার হাজার তরুণ জন্ম হবে। হয়তো আমি তাকে তার হারিয়েছি, কিন্তু তার হারানোর মাধ্যমে এদেশে একটি উজ্জ্বল প্রজন্ম তৈরি হবে। আমি মনে করি তার অপরাধটা কী আসলে? তার কোনো অপরাধ না, তার অপরাধ ছিল এতটুকুই, তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। তার অপরাধ ছিল এটা, তিনি দেশকে ভালোবাসতেন। তার অপরাধ ছিল তিনি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় করতেন। আমার সাথে শেষ কথা হয়েছে আজকের থেকে 25 থেকে 26 দিন আগে। তিনি নসিরতে আসছিলেন, তো আমি তখন বরিশালে গেছিলাম। তো আমাকে উনি ফোন দিয়েছিল যে তুমি কোথায়। আমি বলছি আমাকে আসতে 1 থেকে 1.5 ঘন্টা দেরি হবে। 1 থেকে 1.5 ঘন্টা ওইখানে একটা চায়ের দোকান আছে যেখানে আমরা চা খাই, সেখানে উনি অপেক্ষা করছিল আমার জন্য। আমরা আসার পর মোটরসাইকেলে করে আমরা তার যে বাবার কবরস্থান হারিখেলি, ওইখানে হারিখেলি আমি গেছিলাম। সেখানে আমরা একটা নতুন দোকান হয়েছে, তো সে বলে যে চাচা আপনি এই অজপরা গায়ে আপনি চায়ের দোকান দিয়েছেন, চলে। তা আমরা চাটা খাইলাম টাইলাম, ঠিক আছে, একসাথে করলাম টলাম। এরপর আমরা আসলাম। এরপর বললাম কি যে আমি তো খুব ক্লান্ত, বরিশাল থেকে আসছি, বাসায় গিয়ে নামাজ পড়ব। তখন সে বললো কি যে না, দরকার নেই মামা, এই বাসায় গেলে অলসনে যাবে, আমরা এই মসজিদে নামাজ পড়ি। তখন আমরা একটা মসজিদে সবাই নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় আমরা এইখানে, আমি ওই জায়গাটা আমি তাকে নামিয়ে দিয়ে বললাম যে মামা তুমি তো সকালে যাবা, আমার হয়তো তোমার সকালবেলা আগাই দেওয়া সম্ভব না। আমি তাকে প্রায় দবদবে আগাই দিয়ে আসতাম, ঠিক আছে, কথাবার্তা বলতে যাইতাম পেতাম। আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকায় এসে তোমার সাথে কথা বলবে। ওই তার শেষ দেখা, ওইটার শেষ কথা, এরপর দেখা। আসলে হাদি ভাইয়ের যে মৃত্যু বা ইন্তেকাল বা শাহাদাত, এটার মাধ্যমে একটা জিনিস বাংলাদেশ হতে পারে, সুষ্ঠু তদন্ত না হয় তাহলে মানুষ আসলে একটু ভয় হইতে পারে, ভয়ের সংস্কৃতি, যে হাদির মতো একজন বীর শহীদেরই হত্যার বিচার হয় না, তাহলে সেখানে আমি আপনি সাধারণ মানুষের কী অবস্থা। এর জন্য আমি চাই হাদির খুনির প্রকৃতি বিচার যেন হয়, এবং খুনি যেখানেই থাকুক না কেন, প্রফেসর ইউনূস একজন রিনাউন্ড পারসন, ঠিক আছে, তার মতো মানুষ যদি
ব্যর্থ হয় হাদির হত্যার বিচার করতে, তাহলে আমাদের বলতে হবে যে আমরাও ওয়ান কাইন্ড অফ সোমালিয়া, আমরাও ওয়ান কাইন্ড অফ কঙ্গো। এবং সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি, 3 থেকে 4 দিন হয়ে গেল এখনও পর্যন্ত আমরা প্রকৃত খুনিকে দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য লজ্জার, এই লজ্জা আমাদের সাথে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো গাফলতি দেখতে পাচ্ছেন? ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি গাফিল থাকতো তাহলে হাদির মতো একটা ছেলে নিরাপত্তা কেন বিঘ্ন হলো? উচিত তো ছিল তাকে নিরাপত্তা দেওয়া। সে একজন বিপ্লবী, আজকে হাদির মতো একজন ক্যান্ডিডেট, একজন মানুষেরই যদি নিরাপত্তা না হয় তাহলে সাধারণ মানুষের কী নিরাপত্তা? আইন শৃঙ্খলা বাহিনীর ডেফিনেটলি একটা অবনতি আমরা লক্ষ্য করতে পারছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। শেষ প্রশ্ন, এই যে আপনার হাদি ভাই নামাজ পড়তে খুব নিয়মিত নামাজ পড়তে খুব ধার্মিক ছিল। ধার্মিক ছিল। একটা কথা বলি, হাদির সাথে আমার একটা স্মৃতি আছে, অর্থাৎ সপ্তাহে কোন দিন যেন আসরের পর একটু দোয়া দুরুদ করতে হবে। তা আমি যখন আর কি মোটরসাইকেল নিয়ে বের হইতাম, আমি আসরে নামাজ পড়ে বের হইতাম। হাদি করতো কি, এখানে এসে নামাজ পড়া শেষ হওয়ার পর বের হইতো না। তাহলে আমি বলতাম যে তোমার সাথে তো বের হইলে তসবি তাহলিল সব কিছু নিয়েই পর বের হতে হবে, সপ্তাহ কোনটা যে আমি ভুলে গেছি। তো এই হচ্ছে ওসমান গনি, যথেষ্ট পাঁচত্ব নামাজি ছিলেন, ঠিক আছে, ধার্মিক তার মধ্যে ধার্মিকতা তার ভিতরে ছিল, কারণ এটা নেশারাবাদীর ছাত্র। শৈশবটা এখানেই কাছে তার আসলে। তার শৈশব ছিল কুড়িপুট্টিকুড়ি এলাকা আছে, ওখানে সে কিছুদিন কাটিয়েছে, এরপর আমাদের এলাকায় কাটিয়েছে। মানে এই তো এই গলিগলিতে হ্যাঁ, হ্যাঁ, এই গলিতে, জীবন যাপন এই করতেন, গলিতে। বেরিয়েছেন ঠিক না? হাদি ভাইয়ের বাড়ি তো এখানে, তাই না? তোমার প্রতিবেশী? আমাদের বাসা নলছিটি শহরেই আর কি, এই সিটি। ও আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে হাদি ভাই সম্পর্কে আসলে তুমি কি জানো বা তোমার জানি কি বলার সে আছে? ভালো মানুষ। এই এলাকায় অনেক ভাই ব্রাদার তারা এই এলাকায় যখন আসতাম সেই সময় খুবই ভালো ব্যবহার তার, এবং তিনি ভালো একজন মানুষ। ঢাকায় সে অনেক সবার সাথে জনপ্রিয়, বাংলাদেশে একজন ভালো মানুষ, এই আর কি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম তোমার? মোহাম্মদ সিয়াম হোসেন। আচ্ছা, তুমি যে বলছিলা যে তুমি হাদি ভাইকে চেনো, জি, তোমার বাসা কোথায়? আমার বাসা এই জায়গায় আর কি, বাইপাসে। বাইপাসে? জি, এখানে কেন আসছো? জায়গা আসছে আর কি, তার একটু বাসা দেখতে যাবো। আগেও কি আসতা এখানে? হয় জায়গা আসা পড়ছে যে হাদি ভাইয়ের যে আর কি বোন মাসুমা, হ্যাঁ আমাদের মাদ্রাসার ম্যাম, ওই জন্য সে আর কি এই জায়গায়, ওই মাসুমা ম্যাডামের ভাই, তারপরে আমার আবার আব্বুর মানে আমার দাদার আর কি ও খালাতো ভাইয়ের ছেলে, এই যে হাদি, এই জন্য আমার আর কি কাকা হয়, এই জন্য চিনতাম। আচ্ছা, তুমি তো অনেক ছোট মানুষ, তুমি আসলে কি বুঝতে পারো যে হাদি আসলে দেশের একজন দেশপ্রেমিক বা এই বিষয়গুলো কি তুমি বুঝতে পারো? জি, এই যে একজন ভালো মানুষ ছিলেন সেটা সবাই জানে, কারণ সে যে যদি বাচ্চা থাকতো তাহলে আমি দেখতে পারতো যে তার জন্য মানুষ কতটা আর কি। তুমি কি হাদি ভাইকে কখনো দেখেছো, মানে নিজের চোখে দেখেছো নাকি শুধু ভিডিওতে দেখেছো? না, সামনে একবার নসিটি আসছিল এর মধ্যেই, কয়দিন আগে ধরেন মানে 2 মাসের মতো ওই বেজন নসিটি আসছিল, ওই সময় দেখছিলাম।